নমস্কার, সুস্বাগতম। আপনারা দেখছেন জোরেশ ধামাকার নতুন পর্ব, সাথে আছি আমি জুডো। নুহা সুমায়ুন পরিচালিত 200 পেট কাটা শ সিজন 2 এখন স্ট্রিমিং হচ্ছে চোরকি এই অ্যাপে। সেকেন্ড সিজনটা কিন্তু প্রথম সিজনের মতো এরকম ভয় ধরানো নয়, বরঞ্চ সেকেন্ড সিজনে অনেক কিছু কথাবার্তা আছে বা জিনিস আছে যেগুলো দেখে আপনার মনে পড়বে বাংলাদেশের বর্তমান পরিস্থিতির কথা, এবং একটি রাজনৈতিক একটি প্রেক্ষাপট আছে, একটি দৃষ্টিভঙ্গি আছে এই সিজনে, যেটা নুহা সুমন বলেছেন এবং যেটার জন্য এই সিজনটাকে আমার ভালো লেগেছে। কিন্তু ভয় ধরানো কোনো ব্যাপার আমি খুব একটা পাইনি, শেষ পর্বে তো পাইনি। এবার প্রথম পর্ব নিয়ে বলি। প্রথম পর্ব হচ্ছে ওয়াক্ত। 5 বার যে নামাজ পড়া হয়, সেই 5 বার নামাজ পড়ার সময় 5টি দুর্বৃত্ত যুবক তাদের কিভাবে শাস্তি ঘটে, এবং এক সময় এমনই হয় যে তারা ভয় চোটে আত্মহননের পথ বেছে নেয়, এমন ঘটনাও ঘটেছে। দেখানো হচ্ছে এই 5 যুবক যাত্রাবাড়ি, ঢাকা যাত্রাবাড়ি অঞ্চলে। হ্যাঁ, এই নামটা শুনে আপনাদের কি মনে পড়ছে জানি না, আমি আর মেনশন করব না, যারা বোঝা তারা বুঝে গেছেন। সেই অঞ্চলে তারা একটি পার্টি অফিসে তারা আগুন দেয় এবং এই আগুন ছড়িয়ে পড়ে পাশের মসজিদে এবং পাশের বাড়িতে। অনেক মৃত্যু ঘটে এবং মৃত্যুর খবর চারিদিকে ছড়িয়ে পড়ে। কিন্তু সেই যুবক, তাদেরকে দেখানো হয়েছিল যে তাদেরকে টাকা দিয়েছে কে বা কারা, সেটা দেখানো হয়নি কারা টাকাটা দিয়েছে। আমাদের বুঝে নিতে হবে বা আমাদের কল্পনা করে নিতে হবে কেউ বা কারা টাকা দিয়ে এই যুবকদের দিয়ে এই কুকীর্তিটি ঘটিয়েছে। তারপর এই যুবকদের সাথে কি ঘটে? প্রথম জন নিজের পরিচিত এক নারীকে দেখে সামনে, এবং সে নারীর সঙ্গে যখন সে ঘনিষ্ঠ হতে চায়, তারপর কিছু পরে তার বন্ধুরা এসে দেখে যে সে ইলেকট্রিকের সকেটে আঙুল ঢুকিয়ে বসে আছে। সে সেই রূপে দেখছে, শাস্তি মৃত্যু তার কাছে এইভাবে এলো। দ্বিতীয় যুবক মানে সেন্টুকে যখন তার বন্ধুরা ফোন করে, তখন সে জানায় সে তার মায়ের সঙ্গে মাংস ভাত খাচ্ছে। তার বন্ধুরা অবাক হয়ে যায়, তার মায়ের মৃত্যু তো ঘটেছে, তাহলে কার সঙ্গে সে মাংস ভাত খাচ্ছে? তার মা বা মা রূপী সেই অস্তিত্ব তাকে খেতে খেতে গল্প শোনায় হজযাত্রী এক ব্যক্তির কথা, যাকে বাকিরা ইবলিশ মনে করে পাথর ছুঁড়ে মেরেছিল, এবং সেই যুবক আবিষ্কার করে মাংস ভাত আস্তে আস্তে বদলে যাচ্ছে পাথরে। তার বাকি বন্ধুরা সেই সময় শুনতে পায় মসজিদে জোহরের নামাজের আজান চলছে। পরের জন আত্মহত্যা করে ছাদ থেকে লাফিয়ে। এবার বেশ কিছু দৃশ্য আছে যেগুলো হয়তো ডিস্টার্বিং বলে আপনার মনে হতে পারে, এবং খেতে খেতে কখনোই কিন্তু এই সিরিজটা দেখবেন না। বেশ কিছু দৃশ্য আছে বেশ ডিস্টার্বিং। এছাড়াও আছেন অ্যালেন শুভ্র, আরো অনেকে আছেন। আরেকজন যে যুবক আছেন তিনিও আত্মহত্যা করেন। তাদের মৃত্যু ঘটে আসর এবং মাগরিবের আজানের সময়। শেষের যুবক নিজেকে আজান শোনা থেকে বাঁচাতে একটি সাউন্ড প্রুফ স্টুডিওতে ঢুকে পড়ে, ভাড়া দিয়েই ঢুকে পড়ে, কিন্তু সেখানেও নিয়তির হাতে তার মৃত্যু ঘটে। এই পর্ব থেকে একটা কথা বোঝা যায়, পাপ করলে কিন্তু ফল পেতেই হবে। এর পরের পর্বের নাম হচ্ছে ভাগ্য ভালো। ভাগ্য ভালোর মধ্যে আমরা দেখতে পাচ্ছি একজন জ্যোতিষী মোশাররফ করিম, সে হাত দেখতে বসেছে রাস্তায়, এবং হাত দেখতে বসে সে হেনস্থার শিকারও হয়। এবং জ্যোতিষীদের বারণ থাকে নিজেদের হাত তারা দেখে না, নিজের হাত সে একবার দেখছে। এবং এরই মাঝে একটি টিয়া পাখির আবির্ভাব ঘটে। জ্যোতিষী নিজের মায়ের চিকিৎসার খরচ জোগাতে পারে না, খুব কষ্ট করে তাকে রোজগার করতে হয়। তার টিয়া পাখি তাকে বলে পর্দা সরাইস না। তার মাও কিন্তু একবার বলে ওঠে পর্দা সরাইস না। এই যে দুই জগতের মাঝখানে যে পর্দা, সেই পর্দা সে যেন সরিয়ে ফেলে, এবং তারপর তার ভাগ্য বদল হয়। কিন্তু যেখানে সে থাকে সেই জায়গাটি আসলে একটি নরকে পরিণত হয়। এইখানে কিন্তু আমরা ইবলিশকে দেখতে পেয়েছি। ইবলিশ শয়তানের প্রতিশব্দ। এখানে বলা হয়েছে শ এর মধ্যে তফাৎ আছে। মানুষ শেষ হচ্ছে পেট কাটা শ দিয়ে, এবং ইবলিশের শেষে আছে তালব্য শ। দুটোই শ, উচ্চারণটা কিছুটা আলাদা আর বানান তো আলাদা বটেই। এবং জ্যোতিষী এই দুই জগতের পর্দা সরিয়ে ফেলার ফলে তার শহর যে আগুনে জ্বলে পুড়ে যাচ্ছে, এই দৃশ্যটা দেখে আপনার কিন্তু সাম্প্রতিককালে বাংলাদেশের একটি দৃশ্যের কথা মনে পড়বেই পড়বে। ইবলিশকে আমরা তারপরে দেখতে পাই 3 নম্বরে, নাম হচ্ছে অন্তরা। এর আগে আমরা দেখেছি সিজন 1 এর মিষ্টি কিছু পর্বে এক ভুলো, হ্যাঁ তার ভুলে যাওয়ার একটা ব্যাপার ছিল। সেই যে ভূমিকা অভিনয় করেছিলেন চঞ্চল চৌধুরী, সেই মিষ্টি বিক্রেতার দোকানে রাত্রিবেলা এসে ইবলিশ বলে মিষ্টি হবে, এবং তারপর সেই দোকানদারকে সে দান করে অসম্ভব অবিশ্বাস্য স্মৃতিশক্তি, স্মরণশক্তি, যার ফলে আস্তে আস্তে সে
সৃষ্টির আদিতে চলে যেতে চায়, কিন্তু সেখানে গিয়ে তখন কি আদির আগে তারপর তো কিছু নেই, সেই মিষ্টি বিক্রেতা মৃত্যু ঘটে। এবং এই সিজনের এই পর্বে আমরা দেখি মিষ্টি বিক্রেতার স্ত্রী অন্তরা ইবলিশের সঙ্গেই বাস করছে, স্ত্রী রূপে খুব সুখের সংসার সে পালন করছে। আরও বিশদে প্রত্যেকটা পর্বের রিভিউ আমার চ্যানেলে আছে, আপনারা সেখানে গিয়ে সেগুলো দেখতেই পারেন। এই সিজনে এই পর্বে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী একটি ছোট্ট ভূমিকায়। এছাড়াও আছেন কাজী নওশাবা, তিনি আছেন কাজী নওশাবা আহমেদ, তিনি আছেন আফজল হোসেন আছেন, দুর্দান্ত অভিনয় করেছেন। আফজল হোসেনকে দ্বিতীয় পর্বেও আমরা দেখেছি সেই ইবলিশের ভূমিকায়, যিনি চঞ্চল চৌধুরীকে এসে বলেছিলেন মিষ্টি হবে। একটি কথিত ধারণা আছে যে মিষ্টির দোকানে রাত্রেবেলা জিনরা আসে এবং তারা এসে মিষ্টির আস্বাদন গ্রহণ করে। সেইটা নিয়েই তৈরি হয়েছিল প্রথম সিজনের মিষ্টি কিছু এই পর্বটা। এই সিজনে আমরা তৃতীয় পর্বেও দেখতে পাচ্ছি শয়তানকে, অন্তরাকে সে সম্মোহন করে নিয়ে এসেছে এখানে, এবং দেখানো হচ্ছে একদম দৈনন্দিন জীবন। চা তৈরি হচ্ছে, অন্তরা এসে তার স্বামীকে চা দিচ্ছে এবং বলছে কাজকর্ম কেমন চলছে ইত্যাদি ইত্যাদি, রোজকার ঘটনা। কিন্তু দেখতে 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 আপনার মনে হচ্ছে যে সবই স্বাভাবিক, কিন্তু কোথাও কি স্বাভাবিক? একটি বাচ্চা মেয়েকেও দেখা যায়, যে বাচ্চা মেয়েটিও রহস্যময় মৃত্যু ঘটে, শয়তান তাকে শেষ করে। এর মধ্যে আমরা শুনতে পাই একটি কথোপকথন, এক শিশু শয়তানকে জিজ্ঞাসা করছে ইবলিশ কি বাংলাদেশে থাকে? তাতে ইবলিশ হেসে হা হা করে হেসে বলছে আর কোথায় থাকবে। এর মধ্যে একটি রাজনৈতিক ইঙ্গিত আছে, দৃষ্টিভঙ্গি আছে, যা আপনারা বুঝে নিন, আমি আর বেশি কিছু বলবো না। তৃতীয় পর্বে আবার আসি এবং এই ইবলিশের সঙ্গে এই যে কথোপকথন টানাপোড়েন চলতেই থাকে, এবং মুখোশের একটা ভূমিকা আছে। এই মুখোশকে আমরা মুখোশ পরা প্রথম সিজনে দেখেছিলাম, দ্বিতীয় সিজনে আমরা প্রথম পর্বে দেখেছি ওয়াক্ত। এই পর্বে এই যুবকদের মুখে মুখোশ। আবার দেখলাম তৃতীয় পর্বে গানের আসর বসেছে, হারমোনিয়াম বাজাচ্ছে দুই যুবক এসে, একজন হারমোনিয়াম বাজাচ্ছে, একজন তবলায় সঙ্গত করছে। একটি সুর বাজানো হচ্ছে, যদিও সুরটা শুনে মনে পড়েছে রবীন্দ্রসঙ্গীত বাজে করোনো সুরের কথা। শয়তান গল্প করছে ইবলিশ অন্তরার সাথে এবং নানা রকম কথাবার্তা বলছে সে রাজা বাদশাহ মোগল সবার সাথে বসে খেয়েছে, তার অনেক অভিজ্ঞতা। তারপর এসেছে অ্যাডাম এবং ইভের কথা, নিষিদ্ধ ফলের কথা। শেষ পর্বে দেখতে পাচ্ছি আমরা আজব একটা গ্রাম, যে গ্রামে সবাই সুরে কথাবার্তা বলে, কিন্তু একটি বাচ্চা মেয়ে সে সুরে কথা বলতে পারছে না, সুরে গান গাইতে পারছে না। সেই জন্য তার শাস্তি হচ্ছে কসাই। কসাই, হ্যাঁ, কসাইরা থাকে গ্রামের প্রান্তে, সেখানে তাকে নিয়ে যাওয়া হলো। কিন্তু সে পালিয়ে চলে গেল বনের মধ্যে শুনতে পেল সে কণ্ঠস্বর। কণ্ঠস্বরের পরে চলে গেল ডাইনির কাছে, যে ডাইনির কাছে গেলে নাকি সে সুর ফেরত পাবে। হ্যাঁ, সে কণ্ঠস্বর বলে দিল তাকে বনের মধ্যে সে কণ্ঠস্বর। এইটি একেবারেই একটি রূপকথার গল্প। এটা পড়ে আপনার উপেন্দ্র কিশোরের গল্পের কথা মনে পড়বে। তারপরে সেই মেয়েটি হঠাৎ করে সুরে গান গাইতে শুরু করে দেয়। হ্যাঁ, তারপরে সেই গ্রামে অনেক কিছু ঘটে। সেই ডাইনিকে বন্দি করে আনা হয়, ডাইনি বলা হচ্ছে, তাকে দাগিয়ে দেওয়া হচ্ছে, এবং গ্রামের লোকেরা অনেক কথাবার্তা বলে। কেউ এসে আর্জি জানায় একটা নোবেল পুরস্কার চাই, কেউ বলে আমার ছবি শিল্পকলা একাডেমিতে প্রদর্শিত হবে, বড় কোনো জায়গায় প্রদর্শিত হবে, এরকম নানা কথাবার্তা আমরা শুনতে পাই। তারপর আশ্চর্যভাবে সেই গ্রামের লোকেদের মৃত্যু ঘটে এবং ডাইনির রূপটাও পরিবর্তিত হয়ে এক সুন্দর নারীতে পরিণত হয়। এই ভূমিকায় অভিনয় করেছেন জয়া এহসান, এবং এই গোটা পর্বটা জুড়ে সবাই ছন্দে ছন্দে কথাবার্তা বলেছে, যেটা শুনে আপনার মনে পড়বে হীরক রাজার দেশের কথা। ইসলামউদ্দিন পালাকার তিনি অভিনয় করেছেন, তার কণ্ঠে গানও আছে, এবং সবকিছু হয়ে সবার মৃত্যু ঘটলো গ্রামে, শুধু সেই বাচ্চা মেয়েটি এবং তার মা, যে ভূমিকা অভিনয় করেছেন সীমাইয়া শিমু। সীমাইয়া শিমু বাংলাদেশের একজন জনপ্রিয় অভিনেত্রী, অনেক বছর ধরে তিনি অভিনয় করেন। এইটি তার ওটিটিতে প্রথম অভিনয়। এই দুজন বেঁচে যায় এবং সেই নারী গ্রাম থেকে বেরিয়ে তারপর একটি ভ্যানে উঠে অনির্দিষ্ট কোনো এক যাত্রায় চলে যায়। পরের সিজন কি আসছে? এই সবের মধ্যে কিন্তু রিলেটেড সেই শয়তান ইবলিশের কথা কিন্তু সবের মধ্যেই আছে। আর এই নারী আসলে আদি মানবী ইভ, যাকে হাওয়া বলেও বলা হয়, এবং শেষে দেখানো হয় সে আপেল খেতে খেতেই চলে গেল। এই পুরোটার মধ্যে আছে শয়তান। প্রথম পর্বেও আমরা দেখেছি যে শয়তানের প্রভাবে এক জায়গায় বলা হচ্ছে যে যুবকরা বলছে যে নামাজের সময় শয়তান চলে যায় শুনেছি, তখন আরেক তার বন্ধু বলছে আমরাই শয়তান। এই যে বোঝানোটা, আরেকজন যুবক বলছে আমরা যা করছি তা অন্যদের মধ্যে কিন্তু ছাপ রয়ে যাচ্ছে। এই ব্যাপারগুলো দেখানো হয়েছে পুরোটা, এবং এর মধ্যে একটি রাজনৈতিক দৃষ্টিকোণে দেখানো হয়েছে। আমি আবারও বলছি,
পুরো সিজনটা দেখে আপনার ভালো লাগবে, কিন্তু ভয় আপনি পাবেন না। আপনাকে একটুখানি অন্য দৃষ্টি দিয়ে দেখতে হবে এই সিজনটা। নুহাস হুমায়ুনের 200, হয়তো এরপরে 300 আসবে, আশা করতেই পারি। সিনেমাটোগ্রাফি খুব ভালো, এবং পুরো কাহিনীগুলি লিখেছেন নুহাস হুমায়ুন নিজে এবং তার মা গুলতেকিন খান। তাহলে 200 পুরো যে সিরিজটা, সেটা দেখে আমার কেমন লাগলো সেই এক্সপ্লেন করে আপনাদের সঙ্গে আমার যে সেই ভাব বিনিময় একটু হলো। তা আপনাদের কেমন লাগলো? ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল এবং আমার ফেসবুক পেজ জুডোস ধামাকা, সেটাকে লাইক করুন, ফলো করুন। পরের পরে ফিরছি নতুন কোনো চমক নিয়ে, নতুন কোনো ধামাকা নিয়ে। হ্যাঁ, ভিস্টা জুডোস ধামাকা, লেটস ডু দ্য ধামাকা।